তারেক রহমান যুগে বাংলাদেশ 2 দশক পর সরকারে বিএনপি বিশ্ব নেতাদের অভিনন্দন। মন্ত্রী হলেন 25, প্রতিমন্ত্রী 24 জন, মন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় 10 জনকে উপদেষ্টা নিয়োগ। সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিক, চিফ হুইপ নাহিদ ইসলাম, বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকার ও বিরোধী দলে মতভেদ, আইনজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। 2 দশক পর সরকার গঠন করল বিএনপি। শপথ নিল তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর মন্ত্রিসভার সদস্যদের শপথ হয়। মন্ত্রী প্রতিমন্ত্রী সহ তারেক রহমানের মন্ত্রিসভার সদস্য 50 জন। ইমরুল হাসানের রিপোর্ট। প্রথা ভেঙে বঙ্গভবনের বাইরে নতুন সরকারের শপথ সংসদের দক্ষিণ প্লাজার খোলা আকাশের নিচে। দেশের 11তম ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী পদে শপথ নেন তারেক রহমান। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। নতুন প্রধানমন্ত্রীকে এরপর রাষ্ট্রীয় গোপনীয়তার শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী সরকার প্রধান, বিদেশি অতিথি ও ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকরা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়াও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে যোগ দেন। এরপর 25 জন মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। পরে 24 জন প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির কাছ থেকে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। নবীন প্রবীণের সমন্বয়ে গঠন করা হয়েছে তারেক রহমানের মন্ত্রিসভা। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের কথা জানান মন্ত্রিসভার সদস্যরা। আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে, সেটা আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন। আমরা বিরোধী দলের সঙ্গে আমরা সংসদে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে চাই। অনেক বড় দায়িত্ব, কঠিন সময়। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, আইন শৃঙ্খলা সব কিছু একটি খারাপ সময় পার করছে। এই সময় দায়িত্বটা আমাদের সরকার জনগণের একটা বড় ম্যান্ডেট নিয়ে, বড় ম্যান্ডেট মানে বড় ধরনের একটি রেসপন্সিবিলিটি জাতির কাছে। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে এই মন্ত্রিপরিষদ এবং আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী সমর্থ হবে ইনশাআল্লাহ। টপ প্রায়োরিটি আইন শৃঙ্খলা এক নাম্বার, একদম টপ প্রায়োরিটি। আইন শৃঙ্খলা ঠিক করে তারপর আর্থিক সেক্টর একসাথে ঠিক করে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা। নতুন সরকারের শপথ অনুষ্ঠান বর্জন করে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ও তাদের জোট সঙ্গী এনসিপি। নানা চড়াই উতরাই আর দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে প্রায় 20 বছর পর আবারও রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। তবে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টিসহ 31 দফা প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের চ্যালেঞ্জ সামনে নিয়ে শুরু হচ্ছে তারেক রহমান সরকারের যাত্রা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 17 বছর পর অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সত্যিকারের নির্বাচিত সরকার পেল বাংলাদেশ। প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পথটা মোটেও মসৃণ ছিল না।
জীবনের চড়াই উচ্চাই পেরিয়ে শত বাধা বিপত্তি আর নির্যাতন সহ্য করে বিএনপিকে নতুনভাবে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। দীর্ঘ নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী হবার গল্পের কিছুটা তুলে ধরছেন তামজিদ সুমন। 2026 সালের 12 ফেব্রুয়ারির রাত টেলিভিশনের পর্দায় লাখ লাখ মানুষের চোখ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল জানতে উন্মুখ দেশের মানুষ। একে একে সারা দেশের বিভিন্ন আসনের ফলাফলে 2/3 আসনে বিজয়ী হল বিএনপির প্রার্থীরা। ঠিক তখনই বোঝা গেল নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার ক্যারিসমাটিক নেতৃত্বে বিএনপি এককভাবে 2/3 আসনে ভূমিধস বিজয় পায়। তবে দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথটা মোটেও সহজ ছিল না। 2007 সালের 1/11-এর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাগারে যেতে হয়েছিল তারেক রহমানকে। 2008 সালে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য তিনি দেশ ছাড়েন। নির্বাসিত থেকেও তিনি দলকে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। জনগণের মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তিনি বিরামহীন সংগ্রাম করেছেন। দুর্নীতি যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম হতে হবে। 2, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে। গত বছর 25 ডিসেম্বর দেশে ফিরে লাখো জনতার সংবর্ধনা সমাবেশে তারেক রহমান তার একটি পরিকল্পনা আছে বলে জানিয়েছিলেন। মার্কিন অধিকার কর্মী মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক উক্তির অনুকরণে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। I have a plan for the people of my country, for my country. প্রায় 17 বছর পর তাকে দেশে পেয়ে পুরো জাতি যখন বিজয়ের আনন্দে ভাসছিল, তখন দেশে ফেরার মাত্র 5 দিন পর তার মমতাময়ী মা বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। এরপর 2026 সালের 9 জানুয়ারি তারেক রহমান দলের চেয়ারম্যান হন, যা অনেক বিশ্লেষকের মতে তার অনিবার্য উত্থান। মা হারানোর কষ্ট বুকে চেপে রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনী প্রচারের মাধ্যমে সারা দেশে তিনি তার পরিকল্পনার কথাই বলে বেরিয়েছেন। আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি, এখনো সেই যাত্রা শুরু হয়নি। 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। যার বহিঃপ্রকাশ হয় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। দেশের মানুষ ভালোবেসে ভোট প্রদানের মাধ্যমে দায়িত্ব দেন তারেক রহমানের কাঁধে। নতুন প্রধানমন্ত্রীর আসনে আসীন হন তারেক রহমান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মাতা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন তারেক রহমান। রাতে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জায়মা রহমান সহ পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে যান তারেক রহমান। এ সময় বাবা মায়ের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া পাঠ করেন। এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী, কন্যা সহ পরিবারের সদস্য ও উপস্থিত সবাই দোয়া পাঠে অংশ নেয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কাল সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব নেতারা। অভিনন্দন বার্তায় চীনা প্রধানমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘস্থায়ী, বন্ধুত্বপূর্ণ এবং কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লিখেছেন, নির্বাচনে শক্তিশালী জনসমর্থন পাওয়ায় তারেক রহমানকে অভিনন্দন। শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে পরে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা দুদেশের ভালো সম্পর্ক গড়ে ওঠার বিষয়ে
আশা প্রকাশ করেন। নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এছাড়া শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, শ্রীলঙ্কা, নেপাল সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। নবীন প্রবীণ মিলিয়ে 50 সদস্যের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 25 জন। নতুন মন্ত্রীদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য 6 জন। প্রতিমন্ত্রী, উপমন্ত্রী হিসেবে পূর্বে 3 জনের দায়িত্ব পালনের অভিজ্ঞতা ছাড়া বাকি মন্ত্রীদের সবাই নতুন মুখ। টেকনোক্র্যাট হিসেবে পূর্ণ মন্ত্রী হয়েছেন 2 জন, তবে মন্ত্রিত্বের দৌড়ে বাদ পড়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ পূর্বে মন্ত্রী থাকা অনেক অভিজ্ঞ মুখ। এ নিয়ে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। গণতন্ত্রের নবযুগের পথচলায় দেশ পরিচালনায় জনগণের সেবক হয়ে যারা আগামীর বাংলাদেশকে এগিয়ে নেবেন সেই মন্ত্রীদের তালিকায় ঠাঁই পেয়েছেন নবীন প্রবীণদের অনেকেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ডাক্তার এজেডাম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর হাফিজউদ্দিন আহমেদ পেয়েছেন পূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। ইতিপূর্বে 4 জনের মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা থাকলেও নতুন মুখ সালাউদ্দিন আহমেদ ও প্রফেসর জাহিদ হোসেন। টেকনোক্রেট তালিকায় মন্ত্রী হয়েছেন ডক্টর খলিলুর রহমান, যিনি ছিলেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। টেকনোক্রেট তালিকায় অন্য মন্ত্রী হলেন মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন। ইতিপূর্বে মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে এমন 3 জন ডক্টর এহসানুল হক মিলন, আসাদুল হাবিব দুলু ও কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং নিতাই রায় চৌধুরী এবার হলেন পূর্ণমন্ত্রী। আমার দায়িত্ব পালনটা হবে, আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিযুক্ত দিয়েছেন। প্রধানমন্ত্রী যেটা নির্দেশ করবেন আমি ওটা পালন করব, এর বাইরে আমি কিছু করব না। মন্ত্রীদের তালিকায় নতুন মুখই বেশি। নতুনদের এই তালিকায় মন্ত্রণালয়ে জায়গা করে নিয়েছেন আব্দুল আউয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, আব্দুল মুক্তাদির, আফরোজা খানম রীতা, শহীদ উদ্দিন চৌধুরী এনি, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম, দীপেন দেওয়ান এবং সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আমাদের দায়িত্ব পড়েছে রাষ্ট্রটাকে নতুনভাবে মেরামত করা। সেই আস্থা আমাদের দলের উপর রেখে জনগণ ব্রুট মেজরিটি দিয়েছে, বিএনপিকে ব্রুট মেজরিটি দিয়েছে। অর্থাৎ জনগণ আস্থা রেখেছে বিএনপির প্রতি, যে জনগণ মনে করছে যে পরিবর্তিত বাংলাদেশ, কাঙ্ক্ষিত বাংলাদেশ বিএনপির হাত ধরেই প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে এই মন্ত্রী পরিষদ এবং আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী সমর্থ হবে ইনশাআল্লাহ। নতুন মন্ত্রিসভায় বিএনপির প্রভাবশালী নেতাদের অনেকেরই স্থান হয়নি। বাদ পড়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, রিজভী আহমেদ সহ অনেক চেনা মুখ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 50 সদস্যের মন্ত্রী পরিষদের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে 24 জন। টেকনোক্র্যাট ক্যাটাগরিতে দায়িত্ব পেয়েছেন সাবেক ফুটবলার আমিনুল হক। শরিক দল থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর এবং গণসংহতি আন্দোলনের মুখ্য সমন্বয়ক জোনায়েদ সাকি। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ নেন নবগঠিত সরকারের 24 জন প্রতিমন্ত্রী। বেসামরিক বিমান ও পর্যটনে এম রাশেদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় অনিন্দ ইসলাম অমিত, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শরীফুল আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শামা ওবায়েদ ইসলাম। সুলতান সালাউদ্দিন টুকু দায়িত্ব পেয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরহাদ হোসেন আজাদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আর টেকনোক্র্যাট হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন আমিনুল হক। হাবিবুর রশিদ দায়িত্ব পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের। রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রাজীব আহসান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ আব্দুল বারী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মীর শাহে আলম। গণসংহতি আন্দোলনের মুখ্য সমন্বয়ক জুনায়েদ সাকি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে।
ইশরাক হোসেন দায়িত্ব পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। নারী ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ফারজানা শারমিন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের দায়িত্ব। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে তারা বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষায় বাংলাদেশকে গড়বেন তারা। রক্তের উপর দাঁড়িয়ে গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, হাজার হাজার তরুণ যারা আহত হয়েছেন, এই দেশে ছাত্র, শ্রমিক, জনতার যে অভ্যুত্থান, রাজনৈতিক দলগুলোর দীর্ঘ লড়াই সংগ্রামের পাটাতনের উপর দাঁড়িয়ে যে অভ্যুত্থান তৈরি হয়েছে, সেই সকল অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা, আহত যোদ্ধাদের আকাঙ্ক্ষা, তাদের সকল আকাঙ্ক্ষা এই সংসদের মধ্য দিয়ে পূরণ হবে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইয়াসের খান চৌধুরী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এম ইকবাল হোসাইন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণে এম এ মুহিত। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আহমদ সোহেল মঞ্জুর। প্রাথমিক ও গণশিক্ষায় ববি হাজ্জাজ এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 10 জনকে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে। মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমির। আর প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, ডাক্তার জাহেদুর রহমান, ডক্টর মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদকে। এর আগে শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ নিয়ে ডিউটি ফ্রি গাড়ি বা প্লট নেবেন না বলে ঘোষণা দেন তারা। বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। ইফতেখার রেজার রিপোর্ট। সবাইকে স্বাগত জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর সারা দেশ থেকে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত এমপিরা শপথ নেন। মঙ্গলবার সকাল 11:15টায় জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। পরে সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। সদ্য শপথ নেওয়া বিএনপির সংসদ সদস্যরা বলছেন, নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন সকলের সহযোগিতা। সংসদে গিয়ে দেশের স্বার্থ রক্ষায় কাজ করাই তাদের লক্ষ্য বলে জানান নবনির্বাচিত এমপিরা। দেশের রাজনৈতিক স্থিরতা থেকে এটাকে স্থিরতা আনতে হবে, জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে, তারপর মব জাস্টিস বন্ধ করতে হবে কঠিনভাবে, এবং আপনার যেন সবাই আইন অনুযায়ী সবাই চলে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সরকারের অনেক চ্যালেঞ্জ। একটা হলো বাংলাদেশের ব্যাপারে এখন যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, ৭১-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এটা প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ আমার দৃষ্টিতে। যেখানে সকল নাগরিকরা তাদের অধিকার এবং মর্যাদা নিয়ে থাকবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হবে, সেরকম বাংলাদেশ চাচ্ছে। এদিকে নতুন গঠিত সরকার ও মন্ত্রিসভাকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সহযোগী সংগঠনের নেতারা। এই নির্বাচন প্রমাণ করেছে এটা জনগণের নির্বাচন এবং এই সরকার অবশ্যই জনগণের সরকার। দেশটা একজন তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি নতুন সরকারের নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের সকল সদস্য এবং নির্বাচিত এমপিগণকে। নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়, বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি বা প্লট নেবেন না। জনগণের অংশগ্রহণমূলক ভোট প্রদান ও আজকের শপথের মাধ্যমে প্রতিষ্ঠিত হলো গণতান্ত্রিক সরকার। আর সাধারণ জনমানুষের প্রত্যাশা,
আগামী সরকার আমলাতান্ত্রিক নির্ভরতা কাটিয়ে হবে জনমানুষের সরকার। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের 77 জন সংসদ সদস্য। একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন তারা। পরে সংসদীয় কমিটির সভায় বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, সংসদ উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও চিফ হুইপ হন নাহিদ ইসলাম। এদিকে বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন করে 11 দলীয় জোটের এমপিরা। নাজিবুর রহমানের রিপোর্ট। সংসদ ভবন সচিবালয়ে সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়েন জামায়াত, এনসিপি সহ 11 দলীয় জোটের সকল সংসদ সদস্যরা। বেলা 12টার কিছু পরে সংবিধানের 148(2) ক অনুচ্ছেদ অনুযায়ী শপথ পড়ান সিইসি এএমএম নাসির উদ্দিন। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস আর আনুগত্যের সাথে শপথ পাঠ করেন নবনির্বাচিত এমপিরা। এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ পাঠ করেন তারা। প্রভাবিত হইতে দিব না। শপথ পাঠ শেষে সংসদীয় কমিটির বৈঠকে সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান, উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং চিফ হুইপ নির্বাচিত হন নাহিদ ইসলাম। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন নেতারা। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় বিএনপির সমালোচনা করেন তারা। সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন। আমাদের শত ইচ্ছা থাকা সত্ত্বেও বিকালের এই শপথ অনুষ্ঠানে আমরা যে অংশগ্রহণ করতে পারলাম না, আমাদের একটা আফসোসের জায়গা থেকে গেল। আমরা স্বাচ্ছন্দ্যে যেতে পারতাম যদি আমাদের মতো তারাও 2টা শপথ নিতেন, তাহলে আমাদের কোনো ধরনের কোনো আপত্তির জায়গা থাকতো না। এখানে একটা আইনি এবং সাংবিধানিক সংকটও তৈরি হলো। আমরা জানি না এটা কিভাবে এটা নিরসন হবে। আমরা আহ্বান করব যে তারা দ্রুত সময়ের মধ্যে শপথ পাঠ করে এই সংকটের নিরসন করবে এবং জনগণের প্রতি কাছে যে আমাদের সকলের প্রতিশ্রুতি ছিল সংস্কারের পক্ষে, সেই প্রতিশ্রুতির পক্ষে কাজ করবে। আমরা পজিটিভ ভূমিকা নেব কনস্ট্রাকটিভলি। বিএনপির যে সিদ্ধান্ত এটা জাতিকে হতাশ করছে। আজকে সংসদে এমপি হিসেবে মানুষের অধিকার আদায়ে সজাগ ভূমিকা রাখার প্রত্যয় জানান নির্বাচিত সদস্যরা। জুলাই সনদ পাশ করা এবং সংসদ যেন কোনো অকার্যকর না হয়, কার্যকরী সংসদ হয়, সবসময় জাতীয় স্বার্থের পক্ষে যেন কাজ করে। জাতীয় জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছে সকল রাজনৈতিক দলগুলো, তারা যেন এই সনদের উপরে অটুট এবং অবিচল থেকে। জামায়াতের সাথে স্বতন্ত্র এমপিরাও সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন, তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সাথে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রতিনিধি দলের সদস্যরা নিজ নিজ সরকারের পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তারা আশা প্রকাশ করেন যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জামায়াতে ইসলামী ঐতিহাসিক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী, ভারতের পররাষ্ট্র বিষয়ক সচিব, তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল চৌধুরী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী সহ অনেকে। ঢাকা সফররত এসব উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে বিএনপি জোট সংবিধান সম্মত কাজই করেছে, তবে তা জুলাই চেতনার পরিপন্থী বলে মনে করছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা। গণভোট নিয়েও প্রশ্ন তুলেছে তাদের কেউ কেউ। রিপোর্ট হাসান জাবেদের। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপি জোটের নির্বাচিত সংসদ সদস্যরা, তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। আর জামাত জোট সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে।
বিএনপির এমন ব্যাখ্যার সাথে একমত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মুর্শেদ ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তারা বলছেন, সংবিধানের আলোকে সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, সেখানে অন্য কোনো পদে শপথ নেয়ার সুযোগ নেই। একটা গ্রুপ এখনো আছে যে মূলত তাদের উদ্দেশ্য হলো এই সংবিধানটাকে আপনার মুছে ফেলা। জামাত ইসলাম তারা বলেছে যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে না শরিয়া আইনের ব্যাপারে তারা বলে নাই, কিন্তু তারা কিন্তু অরিজিনালি শরিয়া আইন হলো তাদের মূল ভিত্তি। তো রাজনীতিতে অনেক কথা বলতে হয় না, তো বিএনপি রাজনীতিতে হ্যানা ভোট বলছে, সব কিছু বলছে, বলে সর্বশেষ কথা কিন্তু তারা নির্বাচনের আগেও বলেছে যে জনগণ আমাদের এই যে ম্যানিফেস্টো দিলাম এইটার উপরে যদি আমাদের জনগণ ম্যান্ডেট দেয় তাহলে আমরা এইটা বাস্তবায়ন করব। বিএনপি তো সংবিধান যা আছে সেইটাই করেছে, বরঞ্চ অন্যরা যদি কেউ কিছু করে থাকে আমি বলবো যে সেইটার সংবিধানের বাইরে এবং সংবিধান পরিপন্থী এবং ওটার কোনো আইনগত ভিত্তি নাই। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তারা কখনো বলেনি তারা এটা করবেন না, সুতরাং এটা হচ্ছে একটা পদ্ধতিগত মূলত সংবিধানের বিধানকে মানা এবং না মানার বিষয়। বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল এবং আমি মনে করি যে তারা সরকার গঠন করছে তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সংবিধান মেনে এগোচ্ছেন। তাদের সাথে ভিন্ন মত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি ও ব্যারিস্টার উমর ফারুক। তারা বলেন, সংবিধানের দোহাই দিলে হবে না, সংবিধান মেনে নির্বাচন হয়নি, এমনকি গণভোটে হেয়ের পক্ষে অবস্থান ছিল বিএনপির। এইটাকে যদি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে মেনে নেন ঠিক তখনই এই নির্বাচনটা জাস্টিফাইড হবে। আদারওয়াইজ ওই সংবিধানের কথা বললে এই নির্বাচনটার বৈধতা নিয়ে প্রশ্ন আসবে। হায়ের পক্ষে আপনারা মত দিয়েছেন এবং এটা জনরায়কে মেনে নিতে হয়। যদি মেনে না নেন, যদি সেই মতো শপথ নিয়ে এটা কার্যকর করার স্টেপ না নেন, সেটার কনসিকুয়েন্স কি হবে সময় বলবে। কখনো সংবিধান মানি, কখনো কোনো সংবিধানের বাইরে গিয়ে বলি যে ডক্ট্রিন অফ নেসেসিটি, জুলাই বিপ্লবের স্পিরিট। তো সেগুলো সব অতিক্রম করে আমরা ভালো ভোটের মাধ্যমে আমরা একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার পরে যদি সংবিধানের কথা বলে যদি নিজেদের যেই কমিটমেন্ট ছিল এরপরে শপথ না নিয়ে যে কনফিউশনটা তৈরি হয়েছে, এটা আমি মনে করি সাধারণ জনগণ ভালোভাবে নেবে না। এদিকে গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও এর ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন মজিদ তৌহিদ নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। কাল থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হচ্ছে। সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও রমজানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয় বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান, ফলে দেশ দুটির মুসলিমরা আজ রাতে প্রথম তারাবির নামাজ আদায় করবে এবং শেষ রাতে সেহরি খাবে। এছাড়া উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত জিসিসি দেশগুলোর মধ্যে রমজান শুরুর ঘোষণা দেয় ওমান। এদিকে বাংলাদেশে কাল জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রমজান শুরু হবে। দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে নতুন মন্ত্রিসভার সদস্যদের সমর্থক, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় কক্সবাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সালাউদ্দিন আহমেদের সমর্থকরা। পুনরায় শিক্ষামন্ত্রীর হওয়ায় চাঁদপুরে এহসানুল হক মিলনের উচ্ছ্বসিত সমর্থকরা শিক্ষা খাত ও এলাকার সার্বিক উন্নয়নের প্রত্যাশা করছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় রাঙামাটিতে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। ভূমিমন্ত্রী হওয়ায় রাজশাহীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে মিজানুর রহমান মিনুর সমর্থকরা। এছাড়া নতুন মন্ত্রিসভার সদস্যদের পক্ষে নাটোর, পটুয়াখালী, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে তাদের সমর্থক, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পবিত্র মাহে রমজান সামনে রেখে চাহিদার তুলনায় ৭২% বেশি ছোলা আমদানি হয়েছে, এমন তথ্য দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বাজারে সরবরাহ বাড়তি থাকায় গত বছরের তুলনায় আমদানিকৃত ছোলার দাম কমেছে কেজিতে ১০ টাকা। ব্যবসায়ীরা বলছে এবার রমজানে ছোলার দাম বাড়ার শঙ্কা নেই, বরং আরও কমবে। সেলিম মালিকের রিপোর্ট। দেশে সারা বছর ছোলার চাহিদা ২ লাখ টনের কিছু বেশি। এর মধ্যে শুধু রমজানের চাহিদা প্রায় ১ লাখ টন। এনবিআরের তথ্যে এবার রমজানকে টার্গেট করে
গত নভেম্বর থেকে 18 জানুয়ারি পর্যন্ত আড়াই মাসে ছোলা আমদানি করা হয়েছে 1,72,000 টন, যা চাহিদার তুলনায় 70% বেশি। রাজধানীর মৌলভীবাজারের আড়তদারদের দাবি, এবার ছোলার সরবরাহ ভরপুর, রমজানে কোনো সংকট হবে না। কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া থেকে ডাল, গম, ছোলা বাংলাদেশে প্রচুর আমদানি হয়েছে। এই কারণে গত বছর তুলনায় এবার অনেক দাম কম। আশা রাখি যে আমাদের কাছে যে মাল আছে ইনশাআল্লাহ আমরা রোজা চালিয়েও আমাদের মাল হয়তো অনেক মাল আমাদের গোডাউনে পড়ে থাকবে, বেচা কিনা করতে পারবো না, হয়তো দাম আরও 2-4 টাকা কমে যেতেও পারে। এদিকে বাজারে ছোলার বাড়তি সরবরাহে গত বছরের তুলনায় দাম বেশ খানিকটা কমেছে। বর্তমানে আপনার ছোলার কেজি চলতেছে 80 থেকে 85 টাকার মধ্যে বিদ্যমান। গত রমজানে আমরা ছোলা বিক্রি করছি আপনার 90 থেকে প্রায় 110 টাকা পর্যন্ত শেষ পর্যন্ত গিয়েছে। এখন পর্যায়ে মোটামুটি বাজারও পায় অনেকটাই সরবরাহ আছে। আগের মতন যেরকম হাই হুতাশ নাই ওই ধরনের কিছু মানে আলহামদুলিল্লাহ সবকিছু স্বাভাবিকভাবে আছে, আমরা বেচাকেনা করতেছি। রমজানে কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন কারসাজি করতে না পারে সেদিকে নজরদারির পরামর্শ বাজার বিশ্লেষকদের। কৃত্রিমভাবে যদি কেউ অস্থিরতা তৈরি করতে চায় তাহলে হয়তো করতে পারবে, এই জায়গাটায় নজরদারি দরকার হবে। সমস্ত বিষয়ে একটা নীতি নির্ধারণী ডিরেকশন দিতে হবে প্রশাসনকে সেই ডিরেকশন দেওয়ার সময় কিন্তু নতুন সরকার পাবে না, এই সুযোগটা নিতে পারে কিছু স্বার্থান্বেষী মহল। আর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তার দাবি, পুরো রমজানে বাজারের অভিযানের হার বাড়ানো হবে। বাজারে আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা যে মনিটরিংয়ে থাকবেন, আমাদের জেলা প্রশাসক মহোদয়গণের যারা ম্যাজিস্ট্রেট রয়েছে, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারাও কিন্তু বাজার মনিটরিং কার্যক্রমে মোবাইল কোর্ট কার্যক্রমে থাকবেন এবং তারা কিন্তু তাৎক্ষণিকভাবে জেল জরিমানাও করতে পারেন, যেটা ভোক্তা অধিকার অধিদপ্তর করতে পারে না। তো আমাদের কিন্তু সমন্বিত প্রয়াস। এদিকে গত আড়াই মাসে মসুর ডাল আমদানি করা হয়েছে 2,29,000 টন, যা গত বছরের একই সময় তুলনায় প্রায় 43% বেশি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চলতি অর্থবছরে টিসিবি প্রায় 1,000 কোটি টাকা সাশ্রয় করেছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, এমন স্বচ্ছতা ও জবাবদিহিতা অব্যাহত থাকলে আগামী 4-5 বছর সরকারকে এই খাতে আর কোনো ভর্তুকি দিতে হবে না। সকালে পবিত্র রমজান মাস উপলক্ষে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রচলিত পণ্যের পাশাপাশি এবার নতুন করে আরও 5টি পণ্য যুক্ত করা হয়েছে বিক্রির তালিকায়। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো আরও বেশি উপকৃত হবে। ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম রমজান মাস জুড়ে দেশের 64 জেলায় চলমান থাকবে। এতে বাজার দরের ঊর্ধ্বগতির চাপ থেকে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, স্বচ্ছতা, সুশাসন ও সঠিক ব্যবস্থাপনায় বজায় থাকলে টিসিবি ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে এবং ধীরে ধীরে ভর্তুকি নির্ভরতা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। রাতের খবরে আবারও বিরতি নিচ্ছি, আরও খবর নিয়ে ফিরে আসছি আর একটু পর। ইরানকে ধ্বংস করার স্থবির ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরিয়ে আনার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। প্রকৃত ও দক্ষ সংগঠকের কাঁধে ক্রীড়াঙ্গন ফিরিয়ে দিতে চান সাবেক এই তারকা ফুটবলার। ক্রিকেটে অস্থিরতা কমানোর সঙ্গে সাফ ফুটবলের শিরোপা পুনরুদ্ধারে সর্বোচ্চ সহযোগিতার কথা জানান সাবেক এই গোলরক্ষক। মুমিনুর রিপনের রিপোর্ট। নির্বাচনে হারলেও মন্ত্রী পরিষদে থাকছেন সাবেক তারকা ফুটবলার ও ক্রীড়া সংগঠক আমিনুল হক। টেকনোক্র্যাট কোটায় শপথ নিয়েছেন, পেয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। গত 1.5 বছরে সবচেয়ে অবহেলিত থাকা ক্রীড়াঙ্গনে প্রাণ ফেরানো কঠিন চ্যালেঞ্জ থাকছে তার সামনে। এই দুরবস্থা কাটাতে ক্রীড়াঙ্গনের দায়িত্ব যোগ্য ব্যক্তিদের হাতে তুলে দিতে চান আমিনুল। আমি চাই যে খেলাধুলার ভিতরে যাতে রাজনৈতিকরণ না করা হয়, দলীয়করণ না করা হয়, এবং যারা খেলাধুলাকে ভালোবাসে, যারা ক্রীড়াঙ্গনকে ভালোবাসে, সেই মানুষগুলোকে আমরা স্পোর্টসের বিভিন্ন সেক্টরে দায়িত্ব দিতে চাই। দেশের জনপ্রিয় খেলা ক্রিকেটও আছে নানা সংকটে। থুবড়ে পড়েছে ঢাকার ক্লাব ক্রিকেট। বুলবুল নেতৃত্বাধীন এই বোর্ডকে দীর্ঘদিন ধরেই অবৈধ বলে আসছেন আমিনুল নিজেও। ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি বিগত সময় বলেছি, এখনো বলছি যে অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে, বাট যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় রয়েছি, আমি তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে এবং আমার যারা ক্রীড়া সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে বসে এটাকে কি করণীয় যায়, কিভাবে এটাকে আমরা উতরিয়ে ভালো একটি পর্যায়ে যেতে পারি। কারণ আপনার আমার সবার উদ্দেশ্য
উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে ভালোর দিকে যাওয়া। সাবেক খেলোয়াড় হিসেবে ফুটবল নিয়েও বেশ হতাশ আমিনুল। 2003 সালে দেশকে যে শিরোপা এনে দিয়েছিলেন তা এখন অধরাই হয়ে গেছে। এবার সেই খরা ঘোচাতে চান সাবেক এই গোলরক্ষক। সেই 2003 সালে সাব চ্যাম্পিয়ন হয়েছে, আমার নিজের একটা আফসোস রয়েছে যে 2010 সালে লাস্ট সাব গেম চ্যাম্পিয়ন হয়েছিলাম। এরপরে কিন্তু বাংলাদেশের কোনো ফুটবলে কোনো সাফল্য নেই। শুধু আমাদের মেয়েরা ভালো ফুটবল খেলেছে, মেয়েদের দ্বারা অনেক সাফল্য আমরা পেয়েছি। সো আই হোপ যে আমিও আপনাদের সাথে আশাবাদী যে আগামীর যে সাফ, সেই সাফে যাতে ভালো কিছু করতে পারি এবং সেই সাফে ভালো কিছু করার জন্য আমার সরকারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যা যা করণীয় আছে সর্বোচ্চটুকু আমরা করব। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এবারে টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার শেষ আশাটাও ভেসে গেল বৃষ্টিতে। পালেকেলেতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার 8-এ উঠে গেল জিম্বাবুয়ে। এক ম্যাচ হাতে রেখে গ্রুপ পর্বেই ছিটকে গেল অজিরা। বি গ্রুপ থেকে টানা 3 জয়ে সবার আগে সুপার 8-এ জায়গা করে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। 3 ম্যাচের 2টিতে হেরে বাদ পড়ার শঙ্কায় থাকা অস্ট্রেলিয়ার টিকে থাকার একমাত্র সুযোগ ছিল জিম্বাবুয়েকে আয়ারল্যান্ড হারাতে পারলে। তবে বৃষ্টিতে টস না হওয়ায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি হয় 2 দলের। তাতে 5 পয়েন্ট নিয়ে সুপার 8 নিশ্চিত করল জিম্বাবুয়ে। আর এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিল সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।